পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগে ক্ষতিগ্রস্তরা বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবেন জানালেন প্রধানমন্ত্রী। কানাডা আদালতের রায়ে সন্তোষ। রোহিঙ্গা আনার সিদ্ধান্তে অসন্তুষ্ট নোয়াখালীর হাতিয়ার বাসিন্দারা, সামাজিক বিপর্যয়ের আশঙ্কা, বাংলাদেশ থেকে শরণার্থী নিতে চায় জাতিসংঘ। কর্মসংস্থানের অভাবে চোরাচালান সহ অপকর্মে জড়াচ্ছে মৌলভীবাজারের সীমান্তবর্তী মানুষ, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার সুযোগ সৃষ্টির দাবি। এবং খুঁড়িয়ে চলছে নীলফামারী নজখানা সরকারি কুষ্ঠ হাসপাতাল, 42 পদে খালি 15টি। কাজে আসেন না অনেকে, থাকতে হয় বিদেশি সহায়তার উপর। আসসালামু আলাইকুম, স্বাগত আজ টিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা জিয়া। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিল এবং কানাডিয়ান আদালতের মামলার কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আদালতে বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার জার্মানির মিউনিখে হোটেল ম্যারিয়টে জার্মান প্রবাসী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময়ে যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, মিথ্যা অভিযোগ এনে মামলায় জড়ানোর চেষ্টা করায় বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে অবশ্যই মামলা করতে পারেন ক্ষতিগ্রস্তরা। বলেন, দীর্ঘ যন্ত্রণার পর কানাডার আদালতের রায়ে বাংলাদেশ ন্যায় বিচার পেয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর সভাপতিত্বে নেতাকর্মী সমাবেশে বক্তব্য রাখেন ইউরোপীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্বাচন কমিশন আমরা তালিকা দিচ্ছি, আমাদের তালিকা থেকে একজন নিছে, বিএনপি তালিকা দিচ্ছে সেখান থেকে একজন নিছে, যে সার্চ কমিটি, তাতেও দোষ। তাদের সবকিছুতেই নাকশ, আর নিজেরা ইলেকশন না করে যে ভুল করছে সেই ভুলের খেসারত তার দল দেবে। কোর্ট কারে কি শাস্তি দেবে, আর সে যদি চুরি না করে থাকে তাহলে শাস্তি হবে না, আর যদি সত্যি কোর্টের কাছে এভিডেন্স থাকে চুরি করে তো শাস্তি হবে। সেই জন্য তারা ইলেকশনই হতে দেবে না। একটা চোর এতিমের টাকা যে চুরি করে খায় তাই রক্ষার জন্য ইলেকশন হতে দেবে না, কত আবদারের কথা। কক্সবাজার থেকে হাতিয়া ঠ্যাঙ্গারচরে রোহিঙ্গাদের স্থানান্তর করার সরকারি সিদ্ধান্তে অসন্তুষ্ট নোয়াখালীর হাতিয়ার বাসিন্দারা। স্থানীয়দের মতে, রোহিঙ্গারা চরে নিজেদের মৌলিক চাহিদা মেটাতে ব্যর্থ হলে নোয়াখালীর মূল ভূখণ্ডে এসে মিশে যাবে। এতে দেখা দিবে নানা ধরনের সামাজিক বিপর্যয়। হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি। কক্সবাজারের কোতুপালং ও নয়াপাড়ায় বর্তমানে রোহিঙ্গাদের 2টি শরণার্থী ক্যাম্প রয়েছে। সরকারি হিসেব অনুযায়ী এতে নিবন্ধিত 34,000 রোহিঙ্গা শরণার্থীর বাইরেও 3 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। মিয়ানমারের বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে রেখে তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করে দিতে সরকার কক্সবাজার থেকে রোহিঙ্গা শরণার্থী শিবির নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সরিয়ে আনার পরিকল্পনা করছে। এতে কক্সবাজারের বাসিন্দারা খুশি হলেও বিরোধিতা করছেন হাতিয়াবাসী। ঠ্যাঙ্গারচরে যদি রোহিঙ্গাদেরকে সাময়িকভাবে বা অন্য কোনোভাবে তাদেরকে প্রোভাইড করা হয় তাহলে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। মানুষ হিসাবে তারা তাদের বাঁচার প্রয়োজনে তারা তখন ওই নির্দিষ্ট স্থান থেকে তারা আমাদের বিভিন্ন এলাকায় ছড়িয়ে যাবে এবং তাদের মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধ এই নোয়াখালী অঞ্চলে ছড়িয়ে পড়বে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অফিস থেকে নোয়াখালী জেলা প্রশাসকের কাছে চরাঞ্চলে রোহিঙ্গা ক্যাম্প স্থাপনের জন্য সুবিধাজনক জায়গা চাওয়া হয়। এতে হাতিয়ায় নতুন করে জেগে ওঠা ঠ্যাঙ্গারচরে 500 একর জায়গা প্রস্তাব করা হয়। আমরা এখানে আসছি এই শহরের রোহিঙ্গাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে ভবিষ্যতে। তার আগে এই শহরটাকে ডেভেলপমেন্টের আন্ডারে নিতে হবে, উন্নয়নমূলক কাজ করতে হবে। রোহিঙ্গারা অপরাধ প্রবণ হওয়ায় তাদের হাতে স্থানান্তরের পরিকল্পনায় শঙ্কিত স্থানীয়রা। তারা যে সমস্ত আন্ডারওয়ার্ল্ড যে অ্যাক্টিভিটিগুলো চালু হয়েছে কক্সবাজার, চট্টগ্রামে, সেটা থেকে যাতে আমরা বিরত করতে পারি এবং এ বিষয়ে যাতে সতর্কতার সঙ্গে সরকার গোটা বিষয়টা হ্যান্ডেল করে। আমরা সরকারের কাছে আশা করব, যদিও বা তারা এখন বলছে যে অস্থায়ীভাবে এখানে সেটেল করবে, এদেরকে যত দ্রুত সম্ভব
স্বদেশে ফেরত দেওয়ার জন্য। রোহিঙ্গাদের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর না করে তাদের সমস্যা স্থায়ীভাবে সমাধানের দাবি জানান হাতিয়াবাসী। নুসরাত জাহান সিনথি, RTV। এদিকে বাংলাদেশ থেকে 1000 রোহিঙ্গা শরণার্থীকে অন্য কোনো দেশে নিয়ে যেতে চায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। সংস্থাটির এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের কিছু দেশে 1000 রোহিঙ্গা শরণার্থীকে পুনর্বাসনের চেষ্টা চলছে। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে UNHCR এর বাংলাদেশ প্রধান শিনজো কুবো জানিয়েছেন, 1000 রোহিঙ্গা শরণার্থীকে ভিন্ন কোনো দেশে পুনর্বাসনের জন্য তারা বাংলাদেশ সরকারের অনুমতি চেয়েছেন। গেল কয়েক বছর ধরে এই চেষ্টা চলছে বলেও জানান তিনি। এর আগে বিভিন্ন সময় মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া 900 রোহিঙ্গা শরণার্থীকে কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে পুনর্বাসন করা হয়েছিল। তবে 2012 সালে এই পুনর্বাসন প্রক্রিয়া স্থগিত করে বাংলাদেশ সরকার। কর্মসংস্থানের অভাবে চোরাচালান সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে মৌলভীবাজারের সীমান্তবর্তী মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের পরও কমছে না অপরাধ প্রবণতা। এই অবস্থায় অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার সুযোগ সৃষ্টির দাবি জানিয়েছেন স্থানীয়রা। মৌলভীবাজার থেকে স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোমের রিপোর্ট, জানাচ্ছেন অভি ইসলাম। ভারতের সাথে মৌলভীবাজারের সীমান্ত এলাকা 238 কিলোমিটার। এর প্রায় পুরোটাই দুর্গম পাহাড়ি অঞ্চল। একদিকে শিক্ষার অভাব, অন্যদিকে নেই কর্মসংস্থান। জীবিকার তাগিদে তাই চোরাচালান সহ নানান অপরাধে জড়িয়ে পড়ছে এখানকার মানুষ। 2015 সালে বিজিবির হাতে জব্দ চোরাচালানির পরিমাণ 16 কোটি টাকার বেশি, আর 2016 সালে তা ছাড়িয়েছে 25 কোটি টাকা। স্থানীয়রা বলছেন, বেকারত্বই এখানে মূল সমস্যা। তারা কোনো কাজ পায় না, অনেকে ভারতের সাথে জড়িত হইয়া অনেক কার্যকলাপ খারাপ করে। অনেক শিক্ষিত ফুলামান আছে, কিন্তু কর্মের অভাবে ওরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে। সীমান্তের মানুষগুলো তাদের যে লিমিটেড আয়, সেই আয়ের উৎসের সাথে ব্যয় যে অসঙ্গতি, সেই কারণে অনেকেই মাদক বৃত্তির সাথে, মাদক পাচারের সাথে জড়িত হয়ে পড়ে, বেশি লাভবান হয়ে যায়। এই জন্য কিন্তু সেই সীমান্তবর্তী এলাকার লোকজন মাদকের সাথে জড়িয়ে পড়েছে। বিজিবি বলছে, নিয়মিত অভিযানের পরও সীমান্তে অপরাধ কমছে না। চোরাচালান ঠেকাতে এবার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বাহিনীটি। আমরা সীমান্ত এলাকায় নজরদারি আগের চেয়ে অনেক গুণে বৃদ্ধি করেছি। ভবিষ্যতে সীমান্তে একটা রিং রোড নির্মাণের পরিকল্পনা আছে, তাহলে আমাদের এই মৌলভীবাজার জেলার সীমান্ত আরো অনেক সুরক্ষিত হবে। অভি ইসলাম, RTV। খুঁড়িয়ে চলছে নীলফামারীর নজখানা এলাকার সরকারি কুষ্ঠ হাসপাতালটি। 4 জন চিকিৎসক সহ 42টি পদ থাকলেও খালি আছে 15টি। কাগজে কলমে 27 জনের নিয়োগ হলেও কাজ করছেন কেবল 13 জন। জটিল বা অপারেশনাল চিকিৎসার জন্য নির্ভর করতে হয় বিদেশি সহায়তায় প্রতিষ্ঠিত বেসরকারি হাসপাতালের উপর। AR বাদলের রিপোর্ট, সহায়তা করছেন নীলফামারী প্রতিনিধি মোহাম্মদ হাসান রাব্বি। টাকা লিজে ডিসেন করে টাকা দিয়ে ডিসেন করে নিতে হয়, ডিসেন করে দিবে চায় না, কইলেও ঝাড়ি মারে। কোনো ভালো চিকিৎসা নেই সরকারি হাসপাতালে। সরকারি হাসপাতালে চিকিৎসার অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন কুষ্ঠ আক্রান্ত এই নারী। ডিসেন করা যায় না, ওষুধ দিয়ে চলে যায়, কোনো যত্ন নাই, কিছু নাই। তবে এমন অভিযোগ অস্বীকার করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সেবার মান ভালো না এই কথাটা আমি স্বীকার করি না। ডাক্তারি সেবা, বিশেষজ্ঞ সেবাটা আমি মনে করি আমাদের সরকারি হাসপাতালে বেশি। গরিব জনগণ তো এই সরকারি হাসপাতালের সেবাই পাচ্ছে এবং দিন দিন আমাদের এটা অনেক উন্নত হয়েছে। নটখানা সরকারি কুষ্ঠ হাসপাতালে চিকিৎসা নিতে রোগীকে টাকা দিতে না হলেও জনবল কম থাকায় হাসপাতালটি যেন নিজেই রোগীতে পরিণত হয়েছে। মোট এখানে পদ হলো 42 জন। 42 জনের মধ্যে চিকিৎসক হলো 4 জন, একজন জুনিয়র কনসালটেন্ট, এই পদে আমি আছি, আর 3 জন মেডিকেল অফিসার। এই 3 জন মেডিকেল অফিসারের পদ শূন্য, কেউ নাই বর্তমানে। 42 জনের পদের মধ্যে এখানে 27 জন পদায়ন করা আছে। 27 জনের মধ্যে এখানে 13 জন এই হাসপাতালে কাজ করছে, 14 জন ডেপুটেশনে অন্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে কাজ করছে। সংকটের কথা স্বীকার করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানালেন জেলার সিভিল সার্জন। আমাদের এখানে কোনো সার্জারি কনসালটেন্ট নাই। আমরা প্রতিনিয়ত আমাদের যেগুলো জিনিস ঘাটতি আছে, সফল আছে, আমাদের কাজ হচ্ছে চাওয়া, কিন্তু দেওয়ার মালিক হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। যদি এখানে কোনো অপারেটিং সার্জন থাকে অথবা প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার থাকে, তাহলে কিন্তু লোকালি এটা সব করা সম্ভব। সব সমস্যা দূর করার আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী। সেক্টরে আমাদের জনবল সংকট আছে, এগুলো তো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ধীরে ধীরে হয়তো সংকট কাটাতে পারবো। সম্পদের সীমাবদ্ধ আমরা, এই সম্পদের মধ্যে আমাদের কাজ করতে হয় এবং আমাদের যে কয়েকটি সেন্টার আছে, কুষ্ঠরোগ নিরাময় সেন্টার আছে, ঢাকা সহ বিশুদ্ধ নীলফামারী কয়েকটি জায়গা আছে, এগুলো একটু পরিধি বাড়ানোর চেষ্টা করছি আমরা এবং সবচেয়ে বড় করে সচেতনতা বৃদ্ধি করার জন্য চেষ্টা করছি। আর বাদল, RTV, ঢাকা। একুশে বইমেলার খবর। দিন যতই ঘনিয়ে আসছে, লেখক পাঠকদের পদচারণায় মুখর হচ্ছে বইমেলা। শুক্রবার ছুটির দিন, আর এজন্য বাংলা একাডেমির বইমেলাতে কচি কাঁচা সহ প্রবীণ নবীনদের সমারোহ ছিল চোখে পড়ার মতো। বইমেলা 17তম দিনে বই এসেছে 313টি, যা এ পর্যন্ত সব মিলে বই 2119টি। রিপোর্ট সুরাইয়া মুন্নির। বাংলা একাডেমির সামনের রাস্তায় এমন লম্বা লাইনই বলে দেয় পাঠকের কাছে বই আর মেলা কতখানি প্রিয়। সাপ্তাহিক ছুটির এই দিনে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত সময় ছিল শিশু প্রহর। এই প্রহরে শিশুরা ছিল প্রাণবন্ত। হলুদের রং আর মাথায় ফুল নিয়ে কচিকাচারা ভিড় জমাচ্ছে মেলা জুড়ে। তারা বাবা, মা ও স্বজনদের হাত ধরে বিভিন্ন স্টল ঘুরছে পছন্দের বইয়ের প্রত্যাশায়। এ যেন এক আনন্দঘন মুহূর্ত। আমার বোন কিনবে সঞ্চিতা, কাজী নজরুলের সঞ্চিতা, আরো অনেক বই পাইলে কিনবো। আমি বাবু কিনেছি, বেসিক্যালি কিনেছি, আর সমর মঙ্গল অভিযান কিনেছি, সিন্ড্রেলার বই কিনবো আর মুক্তিযুদ্ধের বই কিনবো। অনেকগুলো বই কিনেছি, সায়েন্স ফিকশন, মজার গল্প, অনেক কিছু কিনেছি। আমার অনেক ভালো লাগছে, আমি জীবনের ফার্স্ট টাইম বই মেলা এসেছি। এছাড়াও বেশ কিছু নতুন বই এসেছে, যা মেলাকে করে তুলেছে পূর্ণতায়। রং বেরঙের প্রচ্ছদ আর মলাটে ভরপুর মেলার প্রতিটি স্টল। মেলা জুড়ে শোভা পাচ্ছে নতুন নতুন বই। তাবারক হোসেনের ব্রেসলেট সহ আরো অনেক বই এসেছে বই মেলায়, আর সেগুলো লিখতে পেরে তরুণ লেখক ও প্রকাশকরাও উচ্ছ্বসিত। বই মেলায় আমার বই প্রকাশ হচ্ছে, এটা অত্যন্ত ভালো লাগছে। দীর্ঘদিন পরে বই নিয়ে আবার মাঠে এসেছি। বই মেলা আমার প্রাণের মেলা। ভালো লাগে দিক হচ্ছে কবিতা ভালোবাসি। আমার প্রেমের কবিতার বই বের হয়েছে, অভিমানী আমি তোমার। আমি খুব ভাগ্যবতী যে আমার অনুষ্ঠানে মোড়ক উন্মোচনের সময় আনিসুল হক স্যার এবং মিলন স্যার ছিল। আমি আশা করব সবাই বই পড়বে, সবাই কবিতা পড়বে, সবাই বই মেলা ভালোবাসবে। মেলাকে ঘিরে কিছু কিছু অসঙ্গতিও তুলে ধরেন কেউ কেউ। প্রতিদিন মেলায় এসে সেলফি তুলে ফেসবুকে আপলোড দেয়, এই আর কি, এইভাবে সেলফি, মানে এদের কারণে এখন হাঁটা চলাই প্রবলেম হয়ে গেছে। এত মানুষ থাকে সেখানে দাঁড়িয়ে যেখানে সেখানে দাঁড়িয়ে সেলফি নিচ্ছি, মানুষের খুব অসুবিধা হচ্ছে বা তারা বিরক্ত হচ্ছে। এই জিনিসগুলো অ্যাভয়েড করা আসলে আমাদের নৈতিক দায়িত্ব। তারপরও সংস্কৃতি মনা অধিকাংশ মানুষই সন্তুষ্ট এবারের 21শে বইমেলার বর্তমান ব্যবস্থাপনায়। সুরাইয়া মুন্নি, RTV, ঢাকা। দর্শক, গেল সপ্তাহের আলোচিত ঘটনা নিয়ে নিয়মিত সাপ্তাহিক আয়োজন আলোচিত খবর জানাচ্ছেন জয়নাল আবেদিন। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলনে দুপক্ষের মতবিরোধে এমন হাতাহাতির মাতামাতির দ্বন্দ্ব। দ্বন্দ্ব সৃষ্টি হয় বরিশালের কাউনিয়ায় বিসিক এলাকায় সিটি কর্পোরেশনের অবৈধ উচ্ছেদ অভিযানে। অভিযানে স্থানীয়দের সঙ্গে পুলিশ ও বিসিসি কর্মীদের ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়ে ফরিদপুরের নগরকান্দায় বাস কাভার্ড ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণের আগুনে জ্বলে পুড়ে প্রাণ হারালো মানুষের জানমালের ঝুঁকি নিয়ে চলাচল করার সময় ভেঙে পড়ল মাগুরার চিত্রা নদীর এই ব্রিজটি ভেঙে পড়ার 4 দিনেও শুরু হয়নি উন্নয়ন তৎপরতা। দুর্ভোগে আছেন জনগণের নাগরিক অধিকার বাস্তবায়নের লেবাসে 45,000 টাকা ঘুষ দেওয়ার সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এক আইনজীবী সহকারীকে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ। জয়নাল আবেদিন, RTV, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভায় চলছে ভোট গ্রহণ। অবাধ সুষ্ঠু করতে নতুন নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষা, অনিয়মের ছাড় না দেওয়ার ঘোষণা। এবং রোল বল বিশ্বকাপের 4র্থ আসরে জমকালো উদ্বোধন। মূল প্রতিযোগিতা শুরুতে চরম অব্যবস্থাপনা। প্রথম ম্যাচেই বড় জয় স্বাগতিক বাংলাদেশের।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ নাটক আলো, রচনা সুজাত শিমুল, পরিচালনা আবু হায়াত মাহমুদ। দেখবেন 21 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত 8:10। সকালের সংবাদ দেখছেন আরটিভিতে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা সিয়া। রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ভোট চলছে। সকাল 8টা থেকে ভোট শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনে মেয়র পদে 3 জন, সাধারণ কাউন্সিলর পদে 27 জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 9টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। পৌরসভায় মোট ভোটার 10,177 জন। নির্বাচনে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবিও টহল দিচ্ছে। নতুন নির্বাচন কমিশনের অধীনে এটি প্রথম নির্বাচন। দায়িত্ব নিয়ে নির্বাচনে অনিয়মে কোনো রকম ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন নতুন কমিশন। দেশে প্রথম ভিক্ষুক মুক্ত জেলা হিসেবে ঘোষিত হতে যাচ্ছে নড়াইল। জেলা 3টি উপজেলা ও 39টি ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত করা হয়েছে। এসব এলাকায় 798 ভিক্ষুকের হাত এখন পরিণত হয়েছে কর্মীর হাতে। ভিক্ষা বা অনুগ্রহ নয়, কাজের মাধ্যমে জীবনযুদ্ধে টিকে থাকতে চান তারা। নড়াইল প্রতিনিধি সুজয় কুমার বক্সির পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নোমান শিবলি। নড়াইলের দৃষ্টিহীন লিটন শেখ আগে শারীরিক অক্ষমতায় করতেন ভিক্ষা, কিন্তু এখন ভিক্ষের হাত পরিণত হয়েছে কাজের হাতে। কষ্ট হলেও পরিশ্রম করে সম্মানের সঙ্গে বাঁচতে চান তিনি। তার মতো জেলার সব ভিক্ষুকের হাতেই এখন পরিণত কর্মীর হাতে। দীর্ঘ 12-14 বছর ভিক্ষা করতেছিলাম, তার ইতিমধ্যে সরকার যে প্রতিষ্ঠানটা নিচ্ছে, এই প্রতিষ্ঠানটা আমার খুবই ভালো লাগলো। আমি 11 বছর ধরে ভিক্ষা করতাম, এখন আমার খুব খারাপ লাগতো সরকার আমার এই ভিক্ষার থেকে বিরত রেখে আমাকে এই যে ব্যবসা বাণিজ্য দিয়েছে, এ করে আমি খুব উপলক্ষ আছি এবং ভালো আছি। আগে ভিক্ষা করতাম, এখন যাক অফিসাররা বেচছে, আল্লাহ বেচছে, এখন খাইয়ে যাক শান্তিতে আছি। নড়াইলের 3টি উপজেলা ও 39টি ইউনিয়নের 798 জন ভিক্ষুককে চিহ্নিত করা হয়। জেলা ও উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পুনর্বাসনে গরু, হাঁস মুরগি, সেলাই মেশিন, ভ্যান গাড়ি, দোকানপাট ও নগদ টাকা সহ বিভিন্ন উপকরণ দেয়। এছাড়া একটি বাড়ি, একটি খামার প্রকল্পের মাধ্যমে প্রায় 47 লাখ টাকার পুঁজি গঠন করে প্রত্যেককে সহযোগিতা করা হয়। এভাবে তাদের কাজে উদ্বুদ্ধ করে ভিক্ষুক মুক্ত করা হয় পুরো জেলাকে। নড়াইল জেলাকে যেহেতু আমরা পাইওনিয়ার হিসেবে কাজ করতে করেছি, আমাদেরকে প্রথম জেলা হিসেবে এটা ঘোষণা দেয়া হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ। নড়াইলি আশেপাশে কোনো ভিক্ষুক নেই, আপাতত সবই ব্যবসা করছে। তবে নড়াইল জেলার মতো অন্যান্য জেলাও ভিক্ষুক মুক্ত করা হবে এমন প্রত্যাশা সবার। এভাবে সবাই আমাকে সাহায্য করবেন। নোমান শিবলি, আরটিভি। সৌদি আরব জেদ্দা প্রতিনিধি হানিদ সরকার উজ্জ্বল ও মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর পাঠানো তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন মুজাহিদ আহসান। অগ্রগামী বিজয়নগর প্রবাসী ফোরাম জেদ্দার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মুক্তিযোদ্ধা দবির আহমেদ ভুইয়ার হাতে লেখা মুক্তিযোদ্ধা ইতিকথার বইটির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাকির হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন র.আ.ম. ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ফাহিমা খাতুন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন ইনভেস্টর, মার্শাল কবির পান্নু সহ আরো অনেকে। সৌদি আরবের মক্কায় মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে মিসফালার স্থানীয় একটি হোটেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শফিউল আলম মনির সভাপতিত্বে ও আবু তৈয়ব ও মনির হোসেন শিমুলের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আলহাজ ব্যারিস্টার জাকির আহমদ। বিশেষ অতিথি ছিলেন হেলাল আকবর চৌধুরী বাবর। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বৈধ পথে দেশে প্রেরণের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। সম্প্রতি দূতাবাসে বাংলাদেশের 3 রেমিটেন্স হাউস অগ্রণী ন্যাশনাল ও সিটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি প্রবাসীদের উদ্দেশ্যে হুন্ডিতে নয়, বৈধ পথে দেশে অর্থ প্রেরণ করে দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান। মুজাহিদ আহসান, আরটিভি। আন্তর্জাতিক সংবাদ।
পাকিস্তানের সিন্ধুর একটি মাজারে হামলার পর গেল 24 ঘন্টায় পাঞ্জাব সহ দেশ জুড়ে সেনাবাহিনীর অভিযানে নিহত হয়েছে সন্দেহভাজন শতাধিক জঙ্গি। এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি নেটওয়ার্ক উন্মোচনে সফল হয়েছে সেনাবাহিনী। সীমান্ত এলাকা থেকে জঙ্গিদের সমর্থন দেওয়া হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়। এ কারণে বৃহস্পতিবার রাত থেকেই পাক আফগান সীমান্ত বন্ধ রাখা হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এক বিবৃতিতে জঙ্গিদের পাকিস্তানের শত্রু উল্লেখ করে দেখা মাত্র তাদের নির্মূলে প্রধানমন্ত্রীর ঘোষণার পরে পাকিস্তান জুড়ে সাঁড়াশি অভিযানে নামে সেনাবাহিনী। বৃহস্পতিবার সিন্ধুর জামশেরা জেলার লাল শাহবাজ কান্দাহারের মাজারে আইএসের আত্মঘাতী হামলায় নিহত হন অন্তত ৮৮ জন। ক্লেমন খেলার সংবাদ। হংকংকে 19-1 গোলে বড় ব্যবধানে হারিয়ে চতুর্থ রোলবল বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ পুরুষ দল। মিরপুর ইনডোর স্টেডিয়ামে দুপুর 2:30টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে তারা। এর আগে দুপুর 12টায় বাংলাদেশ নারী দল নিজেদের প্রথম ম্যাচে খেলবে নেপালের বিপক্ষে। এদিকে উদ্বোধনী অনুষ্ঠান মনোমুগ্ধকর হলেও ফেডারেশনের সুষ্ঠু পরিকল্পনা আর দক্ষতার অভাব ফুটে উঠেছে প্রথম দিনেই। বাংলাদেশের খেলা শুরু হয়নি যথাসময়ে। ক্রিকেট। পাকিস্তান সুপার লিগ PSL এ খেলতে নেমেই দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখালেন বাংলাদেশি ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। পেশোয়ার জালমির হয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে খেলতে নেমেই অর্ধশতক তুলে নিয়েছেন এই হার্ট হিটার। বৃষ্টির বাধায় ম্যাচটি পরিত্যক্ত হলেও শেষ পর্যন্ত 62 রানে অপরাজিত ছিলেন তামিম। মোহাম্মদ হাফিজের সঙ্গে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে তোলেন 41 রান। এরপর শোয়েব মাকসুদের সঙ্গেও গড়েন 75 রানের জুটি। শেষ পর্যন্ত 3 উইকেটে পেশোয়ার 117 রান তোলার পর কয়েক দফায় বৃষ্টির বাধায় আর শুরু হয়নি খেলা। তামিমের 46 বলে 62 রানের অপরাজিত ইনিংসটি সাজানো 4টি 4 ও 4 ছক্কায়। একই দলে সাকিব থাকলেও ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি তিনি। অন্যদিকে কোয়েটার হয়ে বল হাতে 3 ওভারে 18 রান দিয়ে 1 উইকেট নেন মাহমুদুল্লাহ রিয়াদ। এবার আজ প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের বিশেষ শিরোনাম নিয়ে থাকছে আজ পত্রিকায়। দৈনিক ইত্তেফাক। আলোচনায় খালেদা জিয়ার মামলা, আদালতে দোষী প্রমাণ হলে খালেদা জিয়ার শাস্তি হবেই, প্রধানমন্ত্রী। প্রথম আলো। 96% বিপণী বিতান ঝুঁকিপূর্ণ। সরকার গঠনে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প। উপদেষ্টার পদ প্রত্যাখ্যান হার্ওয়ার্ডের। কালের কণ্ঠ। বিএনপির ভাবনায় একাধিক প্রস্তাব, হাসিনাকে প্রধান রেখেই সহায়ক সরকার। মহাসাগরে ডুবে আছে আরেক মহাদেশ। সমকাল। দাম কমছে না, কমছে সেবা। বাঘাইছড়ি পৌরসভা নতুন ইসির অধীনে আজ প্রথম নির্বাচন। যুগান্তর। রাজধানী গণপরিবহন মাসে 12 কোটি টাকা চাঁদাবাজি। শুল্ক ভ্যাট ও চট্টগ্রাম বন্দরের হয়রানি দুর্নীতি, তথ্য চেয়ে দুদকের চিঠি। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগে ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবেন, জানালেন প্রধানমন্ত্রী। কানাডা আদালতের রায়ে সন্তোষ। রোহিঙ্গা আনার সিদ্ধান্তে অসন্তুষ্ট নোয়াখালীর হাতিয়ার বাসিন্দারা, সামাজিক বিপর্যয়ের আশঙ্কা। বাংলাদেশ থেকে শরণার্থী নিতে চায় জাতিসংঘ। কর্মসংস্থানের অভাবে চোরাচালান সহ অপকর্মে জড়াচ্ছে মৌলভীবাজারের সীমান্তবর্তী মানুষ। অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার সুযোগ সৃষ্টির দাবি। এবং খুঁড়িয়ে চলছে নীলফামারী নথখানা সরকারি কুষ্ঠ হাসপাতাল। 42 পদে খালি 15টি। কাজে আসেন না অনেকেই, থাকতে হয় বিদেশি সহায়তার উপর। সকালের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন।
আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। ধন্যবাদ সবাইকে।